বিহারের গোপালগঞ্জ গ্রামে রামু নামের এক দরিদ্র শ্রমিক তার স্ত্রী মঙ্গলা এবং কন্যা নিশার সঙ্গে বসবাস করত। মঙ্গলা, কিছু খেতে দাও। খেয়ে নিয়ে দেখি যদি মজদুরি করার মতো কিছু কাজ পাই। তোমার এই অবস্থায় খালি পেটে থাকাটাও তো ভালো নয়, তাই আমাকে যে করেই হোক একটা কাজের ব্যবস্থা করতেই হবে। আরে তুমি আমার জন্য ভেবো না, তোমাদের সাথে তো আমি কিছু খেয়েই নি। এই দেখো, এইখানে অর্ধেক চা তোমার, অর্ধেক চা আমার, আর চায়ের সাথে ভুজিয়া তো আছি। মা, খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। এই তো মা, এক্ষুনি আমি তোমার জন্য রুটি বানিয়ে দিচ্ছি। কিন্তু আটা কোথায় যে তুমি রুটি বানাবে? আরে তুমি কিছু ভেবো না, একটা রুটির জন্য আটা আছে, আমি ওইটা দিয়েই ভেজে দেবো, তুমি কাজে যাও। কি যে করি, কি খাওয়াবো মঙ্গলা আর নিশাকে? এই সময় যে মঙ্গলার খাবারের প্রয়োজন। রামু বাজারে কাজের খোঁজে চলে যায়। দু একটি দোকানে কাজ খোঁজার পর সে একটি কাজ পেয়ে যায়। ওর কাজ ছিল গোডাউন থেকে বস্তাগুলো দোকানে আনা। দেখো, এই দোকানের ছেলেটা তোমাকে গোডাউনে নিয়ে যাবে। তোমাকে ওই বস্তাগুলো দোকানে নিয়ে আসতে হবে। ঠিক আছে সাহেব, আমি নিয়ে আসব। রামু সারাদিন পরিশ্রম করে বস্তাগুলোকে গোডাউন থেকে দোকানে এনে রাখছিল। আরে আর কতগুলো বস্তা বাকি আছে রে ভাই? দোকান বন্ধ করার সময় হয়ে গেল তো। সাহেব, আর 4টে বস্তা বাকি আছে। রামু সব বস্তাগুলোকে দোকানে রেখে দিলে শেঠজি ওকে 300 টাকা দেয়। ওই টাকা দিয়ে রামু কিছু খাবার কিনে নিয়ে ঘরে চলে যায়। মঙ্গলা, এই নাও, কিছু রেশন নিয়ে এসেছি। এই দিয়ে কিছুদিন তো চলেই যাবে। মঙ্গলা ডাল ভাত রান্না করলে তা দেখে নিশা খুব খুশি হলো। মা, আজ তুমি ডাল ভাত রান্না করলে? এই ডালটা আমার খুব প্রিয়। আচ্ছা, তবে এই নে। মঙ্গলা, আজ তো কাজ পেয়েছি, কিন্তু জানি না কাল কি হবে। এমনিতেই বর্ষাকাল, আর গোপালগঞ্জের ব্যাপার তো তুমি জানোই। কখন যে বন্যা দেখা দেবে কে জানে। মঙ্গলা, আমার যে তোমার ডেলিভারি নিয়ে খুব চিন্তা হচ্ছে। ভগবান করুক এই বৃষ্টির জন্যে তোমার ডেলিভারিতে যেন কোনো সমস্যা দেখা না দেয়। রামু এই কথা ভাবছিল যে বর্ষাকাল তো প্রায় চলেই এলো, কাজ টাজ না করতে পেলে কিভাবে সংসার চলবে। পরের দিন মঙ্গলা, আমি দেখি পাশের বাড়ির বোজেন্দ্র ভাই বলছিল যে একটা বাড়ি মেরামতের জন্য নাকি একজন মজদুর লাগবে। দেখি আমি একটু খবর করে আসি। কিন্তু বাইরে তো বৃষ্টি, কি করে যাবে? আরে বেশি দূরে যাব না, পাশেই যাচ্ছি। রামু বৃষ্টির মধ্যে একটা কাপড় জড়িয়ে কাজের খোঁজে বেরিয়ে পড়ল। হঠাৎ করে বৃষ্টি বেড়ে গেলে ও একটা চায়ের দোকানে দাঁড়িয়ে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিল। চায়ের দোকানে কিছু গ্রাহকও বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিল। চায়ের দোকানে একটা রেডিও চলছিল, যেখানে গোপালগঞ্জের খবর শোনানো হচ্ছিল। সবার অবগতির জন্য জানানো হচ্ছে যে বিহারের গোপালগঞ্জে প্রচণ্ড বৃষ্টি এবং নেপাল থেকে জল ডিসচার্জ করার জন্য গণ্ডক নদী থেকে জল তীব্র বেগে গ্রামে প্রবেশ করছে এবং মধ্যগ্রামে জল ঢুকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সরকার সতর্কবার্তা জারি করেছে। এ ভগবান, এ কি হয়ে গেল? আমাকে তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আরে বৃষ্টি তো বেড়েই চলেছে। রামু এই খবর শুনে খুব ঘাবড়ে গেল এবং তাড়াতাড়ি ঘরের দিকে ছুটতে লাগলো। রামুর ঘর পুরো জলে ভরে গিয়েছিল। আশেপাশের লোকজন জিনিসপত্র গুটিয়ে পালাচ্ছিল। তুমি এসে গেছো? এই দেখো, সারা ঘরে জল ঢুকে যাচ্ছে। বাবা, আমার খুব ভয় লাগছে। আরে তুমি ঘাবড়িও না মঙ্গলা, আমি নিশাকে আমার কাঁধে বসিয়ে নিচ্ছি। এখানে বেশিক্ষণ আর থাকা যাবে না। শুনছো, আমার মনে হচ্ছে বাচ্চাটা আসার সময় হয়ে গেছে। আমার প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি এখন কি করব? হে ভগবান, আমি কি যে করি। ব্রজেন্দ্র ভাইকে ডেকে নিয়ে আসি। ব্রজেন্দ্র ভাই, ব্রজেন্দ্র ভাই। রামু, তাড়াতাড়ি প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নে, আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, না হলে যে মারা যাব। ব্রজেন্দ্র ভাই, মঙ্গলার প্রসব যন্ত্রণা উঠেছে, এখন আমি কি করি? হে ভগবান, এই বেচারিরও এখনই এই অসুবিধা হওয়ার ছিল। তাড়াতাড়ি চলো। একটা কাজ কর রামু, তুই এই খাটের মধ্যেই বৌদিকে শুইয়ে দে, এতে করেই নিয়ে যেতে হবে। রামু মেয়েকে কাঁধে তুলে নিল। ব্রজেন্দ্র এবং তার স্ত্রী খুবই দয়ালু মনের ছিলেন। ব্রজেন্দ্রের স্ত্রী তার ছেলেকে কোলে তুলে নিল। ব্রজেন্দ্র এবং রামু মিলে মঙ্গলাকে খাটে তুলে নিল। শুনছো নিশার বাবা, আমার খুব যন্ত্রণা হচ্ছে, তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। বন্যার জল যে বেড়েই চলেছে ব্রজেন্দ্র ভাই। ভগবানের ওপর ভরসা রাখ রামু,
সব ঠিক হয়ে যাবে। সবাই বৃষ্টি থেকে বাঁচার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছিল। আজ মনে হচ্ছে যেন এক গরিবের ওপর বৃষ্টির প্রকোপ পড়েছে। বৃষ্টি যেন আজ তাকে শেষ করেই ছাড়বে। ভাই রামু, এখন একটাই উপায় আছে। বৌদিকে যে করেই হোক একটা নৌকোতে তুলতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। আরে ভাই, আমার বউয়ের বাচ্চা হবে, নৌকাতে একটু জায়গা করে দাও, দয়া করো ভাই। ভাই আমরা নৌকায় আগে থেকেই 5 জন, এর থেকে বেশি ভার নৌকা সইতে পারবে না। রামু সবার কাছে সাহায্য চাইতে লাগলো, আর এদিকে মঙ্গলার প্রসব যন্ত্রণাও বাড়তে লাগলো। মঙ্গলা, তুমি সাহস রাখো। বজেন্দ্র ভাই, মঙ্গলার কিছু হয়ে গেলে আমি যে। ঘাবড়িও না ভাই, সামনে উদ্ধার কর্মীদের দেখা যাচ্ছে। তাড়াতাড়ি চলো, ওই প্রেগনেন্ট মহিলাকে সাহায্য করতে হবে। রেস্কিউ টিম খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছে রামুর স্ত্রীকে নৌকায় তুলে নিল। এই দুঃসময় মঙ্গলা নৌকোর মধ্যেই এক পুত্র সন্তানের জন্ম দিল। সকলের সাহায্যে মঙ্গলা ও তার ছেলের জীবন আজ বেঁচে গেল। কিছুক্ষণ পরে রেস্কিউ টিম ওদের সকলকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে পৌঁছলো। আপনাকে অনেক ধন্যবাদ সাহেব, যে আজ আপনি আমার এত উপকার করলেন। আরে না না ভাই, এটা তো আমাদের কর্তব্য, তাই না? রামু ব্রজেন্দ্র এবং তার স্ত্রীকেও ধন্যবাদ জানালো। ব্রজেন্দর ভাই, বৌদি, আজ আপনারাও আমাদের অনেক সাহায্য করেছেন। তুই ভাইও বলিস, আবার ধন্যবাদও জানাস। আয় আমার বুকে আয়, আজ যে তুই ছেলের বাবা হলি রে। আমার ছোট ভাই এসেছে বাবা। হ্যাঁ রে মা, এই দেখ তোর ছোট ভাই এসেছে। মঙ্গলা, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি তো ঠিক আছি, কিন্তু সব তো শেষ হয়ে গেল গো। মঙ্গলা, তুমি তো জানোই এই বন্যার পরিস্থিতি গোপালগঞ্জ এবং আশেপাশের গ্রামে প্রতি বর্ষাতেই হয়ে থাকে। কিন্তু তুমি কিচ্ছু ভেবো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। গরিবের উপর বন্যার প্রকোপ যখন পড়ে তখন সবকিছুই ভাসিয়ে নিয়ে চলে যায়। কিন্তু কথায় আছে না, সংকটে ভগবান কোনো না কোনো রূপে ঠিক সাহায্যের জন্য চলেই আসেন। যেরকম আজ এই রেস্কিউ টিম এসেছিল, ওই কঠিন সময় একে অপরের সাহায্য করেছিল বলেই পরের দিন সকাল এক নতুন সূর্য নিয়ে এলো। Best buddies. Hello friends. Thanks for watching this video. अगर आपको ये वीडियो पसंद आया है तो प्लीज लाइक, सब्सक्राइब, कमेंट्स करें इस वीडियो पर और हाँ, शेयर करना भी ना भूलें। और भी मजेदार वीडियो देखने के लिए नीचे दिए गए बेल आइकॉन को दबाएं। देखते रहिए बेस्ट बडीज।